নমস্কার, হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আবার এসে গিয়েছি, আমি রিগ। নমস্কার। এবং আজকে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা বিগত 10 বছরে বা 10 বছরের যদি আমরা সার্ভে দেখি সেক্ষেত্রে দেখবো যে এই রোগটি প্রচুরভাবে বেড়ে গিয়েছে। মানে 10 বছর আগে রোগের পরিমাণ বা শতকরা হার যা ছিল এখন বর্তমানে কিন্তু আরো অনেক বেশি হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়েই আজকে কথা বলবো। তার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর সৌম্য গুহ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সবার আগেই আপনাকে যে জিনিসটা জিজ্ঞাসা করব যে হৃদরোগ কি? হৃদয়ের রোগ অনেক প্রকারের হয়। সব থেকে কমন যেটা আমরা দেখি সেটা হচ্ছে লোকেরা যেটাকে হার্ট অ্যাটাক বলে, মানে তার মধ্যে যে ছোট ছোট ধমনী থাকে, করোনারি আর্টারি বলা হয়, তার ব্লকেজ। আর দ্বিতীয় হয় ভালভের কোনো অসুবিধা হলে, আমাদের হার্টের মধ্যে চারখানা ভালভ আছে, তার মধ্যে যদি কিছু সমস্যা হয় সেটাকে বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ। এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে এগুলো আপনার জন্মজাত না। যেরকম যেরকম মানুষ বড় হচ্ছে ধীরে ধীরে রোগগুলো মানুষ প্রাপ্ত করে। কিন্তু কিছু কিছু রোগ হয় যেগুলো বাই বার্থ হয়, যাদেরকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। যেরকম হৃদয়ে ফুটো বা হৃদয়ের আকার ঠিক নেই, তৈরিটা ঠিক নেই, সেটা আরেকটা রকমের হৃদয় রোগ। আচ্ছা আচ্ছা, মানে এই যে হৃদরোগ, ঠিক আছে, এর তো মানে টাইপ তো হয় বিভিন্ন টাইপের। সেই যদি মানে এই কমন টাইপগুলো কি কি হয় মূলত? দেখুন, এটাকে আমরা ভাগ করে দেব, একটা যেটা ছোটবেলায় দেখা যায় এবং একটা যেটা বয়সকালে দেখা যায়। যেটা ছোটবেলায় দেখা যায় সেগুলো তো আমরা কনজেনারেল হার্ট ডিজিজ বলি। সেখানে কি হয়, যেমন বাচ্চা নীল পড়ে যাচ্ছে বা বাচ্চা দুধ খেতে গিয়ে পারছে না, ঘাম দিচ্ছে, হাঁপাচ্ছে, যেরকম বড় আর হতে পারছে না। তো এর মধ্যে অনেক প্রকারের রোগ থাকে, যেখানে হার্টে ফুটো হলো বা হার্টের আকারটা ঠিক নেই, যে মহাধমনী যেখান থেকে বেরোনো উচিত সেখান থেকে বেরোচ্ছে না। ব্রড স্পেকট্রাম অফ ডিজিজ আছে। এবার আমরা আসবো যেটা অ্যাডাল্ট লাইফে হয়। অ্যাডাল্ট লাইফে সব থেকে কমন হৃদয়ের রোগ যেটা হয় সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, বা হৃদয়ের যে ধমনীর যে ব্লাড সাপ্লাইগুলো আছে সেখানে ধীরে 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 সেগুলো চোক হয়ে যাওয়া। এগুলো বুকে ব্যথা এবং পরবর্তীকালে গিয়ে হার্ট অ্যাটাকেও পরিণত হতে পারে। এরপরে চলে আসে ভালভ প্রবলেম, শ্বাসকষ্ট হয় এর জন্য প্রচুর। সেটা অনেক সময় এখানে বা একটু গ্রাম মফস্বল এরিয়ায় ওটাকে ফুসফুসের রোগ, অ্যাস্তমা বলে মিসডায়াগনোজ করা হয়। কিন্তু ভালভের সমস্যা হলে এই শ্বাসকষ্টটাও হয়। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন হৃদয়ের রোগ। থার্ড হচ্ছে যেখানে হার্টটা ফুলে যায়, যেটা কার্ডিওমায়োপ্যাথি বলে। অনেক কারণে হয়, ভাইরাল ইনফেকশনের জন্য হয়, কোভিডের পর অনেকজনের দেখা গেছে কি অকারণে হার্টটা ফুলে গেছে, পাম্পিং কমে গেছে এবং সেই কারণে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। এটাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। এগুলো হচ্ছে কিছু কমন জিনিস যেটা হৃদয় রোগের মধ্যে পড়ে। বেশ। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা কিন্তু ডক্টর গুহর সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য আপনাদেরকে করতে হবে একটা ফোন। আমাদের নিচের স্ক্রিনে যাচ্ছে একটি ফোন নাম্বার, নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9593200486। আবারও বলছি 9593200486। এই নাম্বারে ফোন করে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমেই ডক্টর সৌম্য গুহর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, আমি যেই কথাটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, যে আমাদের ভারতবর্ষে যে আগে, বা ভারতবর্ষ কেন সারা পৃথিবী ব্যাপী, যে আগে যতটা এই রোগের প্রকোপ ছিল এখন বর্তমানে প্রকোপ অনেকটা বেড়ে গেছে। আমি শুধু ভারতের ক্ষেত্রেই আসছি, আমি ভারতের ক্ষেত্রে এখন বর্তমানে হৃদরোগের প্রকোপ ঠিক কতটা? লাস্ট যে সেন্সাস ক্যালকুলেশন হয়েছিল ওটায় দেখা গেছিল 1990 সালে হৃদয় রোগের পার্সেন্টেজ ছিল ধরে নিন 16%, 16%। এবং এখন দেখা গেছে 2022-এ যেটা বেরিয়েছে ডেটা, ডেথ ডিউ টু হৃদয় রোগ, মানে হৃদয় রোগের জন্য মৃত্যু, এই পার্সেন্টেজটা 16% থেকে বেড়ে এখন হয়ে গেছে 26%। এককালে দেখা গেছে কি 2 কোটি মতন মানুষের বছরে হৃদয় রোগ ধরা পড়ে, এটা ছিল আপনার 10 বছর আগে। কিন্তু এখন দেখা গেছে এটা হয়ে গেছে 5.5 কোটি। 5.5 কোটি মানুষের বছরের মধ্যে হৃদয় রোগ ধরা পড়ছে। এটা খুব সুন্দর আর্টিকেল আছে ল্যান্ডসেটে ডক্টর কালরার থ্রু দিয়ে, যেখানে ভারতে কতটা পার্সেন্টেজ হৃদয়রোগ আছে এবং কি কি হৃদয়রোগ হয় না। আমি আপনাকে একটুখানি কাটবো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে মানে যোগাযোগ করেছেন একজন দর্শক। নমস্কার। নমস্কার দাদা, আপনি বলুন। বলছি যে আমার নার্ভের এত অসুস্থ, আমি ডেলি 2টো করে ঘুমের ওষুধ খাই। আমার ডাক্তারের কাছে এটাই জিজ্ঞাসা যে ঘুমের ওষুধ খেলে কি কিছু বেশ বেশ। আপনি
আচ্ছা বেশ, আপনার কোনো যান্ত্রিক গোলযোগের জন্য আপনার দ্বিতীয় প্রশ্নটি নেওয়া গেল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই করবেন। ঘুমের ওষুধ আপনি খান নিশ্চয়ই, আপনি কাউকে দেখিয়েছেন, কেউ আপনার প্রেসক্রিপশন বানিয়েছে এবং তাই জন্য আপনি খান। এবার আপনার যেটা প্রশ্ন, ঘুমের ওষুধ খেলে কি হৃদয়রোগ হয়, এরম কোনো আমরা এখনো অবধি গবেষণা করে পাইনি কি ঘুমের ওষুধ খেলে হৃদয়রোগ হবে, এরকম কোনো তার মধ্যে রিলেশন নেই। কিন্তু যেরকম আপনি বললেন আপনার নার্ভের দোষ আছে, তো আমি অনুমান লাগাচ্ছি কি আপনি নিশ্চয়ই নিউরোলজিস্ট বা কোনো মেডিসিন ডাক্তার দেখিয়ে ওষুধগুলো খাচ্ছেন, কারণ এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া তো খাওয়া উচিত নয়, এদের সাইড এফেক্ট থাকে। কিন্তু হৃদয়রোগ এই সাইড এফেক্ট না। বেশ, আচ্ছা আপনার সঙ্গে আমার যে আলোচনাটা হচ্ছিল, যে এইটা মানে কথাটাই বলছিলাম যে প্রকোপের বিষয়টা, যে এখন ঠিক তাহলে প্রকোপ কতটা? এখন যেটা বললাম, যেরকম বললাম, দেখা গেছে কি 2022-এ যে রেকর্ডিংটা হয়েছিল সেখানে বছরে মোটামুটি 5,20,00,000 মতন লোকজনের হৃদয়রোগ পাওয়া গেছে। এবং হৃদয়রোগের জন্য মৃত্যু, মানে সব যদি মৃত্যু আমরা ধরি, তো 38% অফ ডেথস আর ডিউ টু হার্ট ডিজিজ, যেটা খুবই বেশি, যেটা এককালে হয়তো 16% মতন ছিল। বেশ, আচ্ছা এর পরবর্তী প্রশ্নটা আপনার কাছে এটাই রয়েছে, ধরুন কোনো এক ব্যক্তি, ঠিক আছে, সে কি করে বুঝবে যে তার হৃদরোগ রয়েছে বা কোনো সমস্যা রয়েছে? একেবারে ডেফিনিট করে আমি বলছি না যে হৃদরোগই রয়েছে বা হৃদয়জনিত কোনো সমস্যা রয়েছে, সেই ব্যক্তি কি করে বুঝবেন? দেখুন, সব থেকে কমন আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমরা এই ফোনটি নিতে পারলাম না। আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে যে কথা হচ্ছিল, তো সব থেকে কমন মিসডায়াগনোস হচ্ছে গ্যাস। এবার ইস্টার্ন ইন্ডিয়ায় আপনি যদি গ্যাস ধরতে চান, মাথার ব্যথার থেকে মানে পায়ের আঙুলের ব্যথা অবধি সবাই সব জিনিসটা গ্যাস বলে। কিন্তু গ্যাসটা কিরম করে আসে? গ্যাস মোটামুটি আসে বুকের চাপ হিসেবে, বা মনে হয় একটা বুকের এই ব্রেস্ট প্লেটের নিচে খুব যন্ত্রণা হচ্ছে, একটা বার্নিং সেন্সেশন, জ্বলে জ্বলে যাচ্ছে এরকম মনে হয়। কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরেও গ্যাসের আপনি যতই ওষুধ খেয়ে নেন, বুকের চাপ, বুকের যন্ত্রণা, বুকের জ্বালাটা যাচ্ছে না, এবং এই জ্বালাটা ধীরে ধীরে গলার দিকে বা বাঁ হাতের দিকে, কিছু কিছু ক্ষেত্রে পিঠের দিকে, ডান হাতের দিকে বেড়ে চলেছে। এটা কিন্তু গ্যাস না, এটা একটা সংকেত দিচ্ছে হৃদয়রোগ। এই মুহূর্তেই আমাদের সঙ্গে আরেকজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, বলুন। আমি মিস্টার বিপিন রায় বলছি, সিকিম থেকে। বলুন। আচ্ছা, বলছি আমি, আমার বয়স হচ্ছে 56। তো আমি একটু যদি বুকে খুব চাপ অনুভব করি, তো এটা কি আপনার কার্ডিয়াকের কোনো সমস্যা হতে পারে? বেশ বেশ বেশ, আপনার যে উত্তর রয়েছে, ডাক্তারবাবু আপনাকে আপনার উত্তর দেবেন। আপনি আপনার বাড়ির যে টেলিভিশন সেট, তার মাধ্যমেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, বলুন। বুকের চাপ অবশ্যই হৃদয়রোগ হতে পারে। এবার যদি আপনার বুকের চাপ সর্বদা থাকছে, বা যদি আপনি দেখছেন কি আপনি একটু হাঁটাচলা করছেন, তাতে বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার পরে বেড়ে যাচ্ছে, আগে ছিল না এখন অল্প কাজ করলে বেড়ে যাচ্ছে, যদি এরম হচ্ছে, তার মানে অবশ্যই এটা হৃদয়রোগ হতে পারে। আপনাকে আপনার বাড়ির কাছে কার্ডিওলজিস্ট বা কার্ডিওথোরাসিক সার্জন, এনার সাথে যোগাযোগ করা উচিত। তারা কিছু বেসিক পরীক্ষা করে আপনাকে বলে দিতে পারবে কি হৃদয়রোগ আপনার আছে কি নেই। কিন্তু বুকের চাপ অবশ্যই ডাক্তার দেখানোর মতন একটা জিনিস, এটাকে ইগনোর করা ভালো না। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক উপস্থিত হয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। আমার একটা বন্ধু একজন বন্ধু রিসেন্টলি মানে হঠাৎ করে, মানে আগের দিন আমি গল্প করছিলাম ওর সাথে, সকালবেলা ভোরবেলা উঠে দেখি ওর চোখ হয়ে মারা গেছে। এবং ওই বন্ধুটা প্রচুর খাবার খেতে ভালোবাসে। এটা কি খাবারের জন্য, খাবারের অতিরিক্ত খেলেও কি চোখ করতে পারে? এটাই আমার জানা দরকার। বেশ, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি আপনার টেলিভিশন সেটের মাধ্যমে এই প্রশ্নের উত্তর পাবেন। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্ট্রোক আমি অনুমান লাগাচ্ছি এটা হার্ট স্ট্রোক হয়েছে, কেন দু রকম স্ট্রোক, একটা ব্রেন স্ট্রোক, একটা হার্ট স্ট্রোক, দুটোতেই কিন্তু হঠাৎ করে মৃত্যু হতে পারে। কিন্তু আপনি যেরকম বললেন খাওয়া দাওয়া পছন্দ করেন, তার মানে আমি অনুমান লাগাচ্ছি উনি বাইরের তেলে ভাজা জিনিসপত্র বা ধাবার জিনিসপত্র খেতে পছন্দ করেন। অবশ্যই এরম ডায়েট রাখলে কোলেস্ট্রল বাড়ে, ট্রাইগ্লিসারাইড বাড়ে, আর এগুলো বাড়লে আপনার যে হৃদয়ের ছোট ছোট ধমনীগুলো আছে এর মধ্যে ব্লকেজ সৃষ্টি হয়, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। আর ব্লকেজটা যদি একটা ক্রিটিক্যাল লেভেলে পৌঁছে যায়, যদি মানে আকস্মিক রক্তটা হৃদয়ে না পৌঁছতে পারে, তাহলে একটা মেজর হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, এবং এটাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়। তো অবশ্যই
দিস ক্যান বি এ কজ, এই যে আপনার বন্ধুর আনফরচুনেট একটা মৃত্যু হলো, এটা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। এবং তার পুরো পরিবারকে এই জিনিসটা নিয়ে সতর্ক থাকা উচিত, কেন কি এই রোগটা আমরা দেখেছি যদি পরিবার একজনের হয়, পরিবার কিন্তু অন্যজনেরও হতে পারে। অন্যজন বলতে সন্তানদের বা বাবা মাদের, যারা ডাইরেক্ট ব্লাড রিলেটিভ হয়। আচ্ছা, এরপরে আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হচ্ছে, যে কথাটা হচ্ছিল আপনার সঙ্গে, যে মানে তখন সে ব্যক্তি কি করে বুঝবেন যে মানে কোনো একজন ব্যক্তি যে তার হৃদরোগ রয়েছে বা হৃদয়ের কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, যেরকম আমি বলছিলাম কি সব থেকে কমন মিসডায়াগনোস হচ্ছে গ্যাস। তো আপনার মনে হচ্ছে গ্যাস হয়েছে, কিন্তু গ্যাসের ওষুধ আপনি খেয়ে চলেছেন, মাসের পর মাস খেয়ে চলেছেন এবং ঠিক হচ্ছে না, তো আপনাকে অনুমান লাগাতে হবে হয়তো আপনার হৃদয় রোগ আছে, মহাধমনী মানে হৃদয়ের ধমনীগুলো ব্লকেজ আছে। সেকেন্ড হচ্ছে দেখবেন অনেকজনের ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয়, আগে হচ্ছিল না এখন হচ্ছে, আগে যেরকম কাজ করতে পারতেন এখন করতে পারেন না, ক্লান্ত বোধ হয় প্রচুর, সোজা শুলে কাশি ওঠে বা সোজা শুলে শ্বাসকষ্ট হয়, একটু মাথা উঁচু করে শুতে হয়, ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়, মনে হয় যেন দম আটকে আসছে, একটু জানলা খুলে দিতে হয়। এইসব যদি হয় তাহলে কিন্তু আপনাকে অনুমান লাগাতে হবে হয়তো আপনার হৃদয় রোগ আছে। এরম হলে আপনাকে আপনার বাড়ির কাছে কোনো কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জনের কাছে যেতে হবে। তারা আপনার বুকে আলা লাগিয়ে শুনবে, আপনার সাথে আলোচনা করবে এবং কিছু বেসিক টেস্ট করবে, যাতে যদি হৃদয় রোগ থাকে ওটা অবশ্যই ধরা পড়বে। বেশ, এর পরবর্তী আমার কাছে যে প্রশ্ন রয়েছে, অনেকেই তো ধরুন মানে আমরা একটা কম বেশি জানি যে হৃদরোগ হলে তার একটা মূলত সলিউশন হচ্ছে অপারেশন, ঠিক আছে? অনেকেই আছেন যে অপারেশনে খুব ভয় পান। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসবো, কিন্তু তার আগে আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নমস্কার। আচ্ছা, কোনো কারণবশত আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য এই কলটি আমরা নিতে পারলাম না। আপনারা আবার ফোন করুন, ফোন করে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমেই কথা বলতে পারবেন। হ্যাঁ, তা আপনাকে যে আমি প্রশ্নটা করছিলাম যে কারো ধরুন অস্ত্রোপচারে ভয় লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, যখন হৃদয়রোগ হয় তিনটে পথ থাকে আমাদের সামনে। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে থাকা, একটা হচ্ছে মাইক্রো সার্জারি যেটা বলা হয়, যেটাকে অনেকজন অ্যাঞ্জিওপ্লাস্টিও বলে, যেখানে অপারেশন না কিন্তু কিছু একটা জিনিস করা হয় যাতে হৃদয়রোগ থেকে একটু মুক্তি পাওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে যেটাকে অপারেশন বলা হয়। এবার যেই রোগের ওষুধে লাভ হবে, যেটা আমাদের লিটারেচার বা আমাদের গবেষণা আমাদের রিসার্চ বলেছে লাভ হবে, সেই রোগের জন্য আপনার কোনোদিন অপারেশনের জন্য কোনো ডাক্তার অ্যাডভাইস করবে না। কিন্তু কিছু কিছু রোগ আছে, সবথেকে কমন যেটা বলি করোনারি আর্টারি ডিজিজ, মানে আপনার হৃদয়ের ছোট ছোট ধমনীগুলো ব্লক হয়ে গেছে, আপনার হৃদয় রক্ত পাচ্ছে না এবং নষ্ট হয়ে যাচ্ছে বা হার্ট অ্যাটাকের আপনার একটা ভয় সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ ব্লকের পরে কিন্তু স্টেন্ট বা অপারেশন ছাড়া উপায় নেই। এবং সব পেশেন্টেরই যে স্টেন্ট করা যায় এটা না, বা সব পেশেন্টের যে অপারেশন করা যায় এটা না। যেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা দেখেন কি ব্লকেজটা অনেকটা আছে বা আপনি সুগারের রুগী, সেখানে দেখা গেছে কি অপারেশনের রেজাল্ট সব থেকে বেশি ভালো এবং সব থেকে লম্বা চলে। অবশ্যই অপারেশন এর প্রতি একটা মানুষের মাথায় ভয় থাকে, কেন কেউই নিজের অপারেশন করাতে চায় না, কিন্তু আমাদের চিন্তা করতে হবে কি অপারেশন না করালে আমাদের জীবন কেমন। আপনি তো চাইবেন না সারাক্ষণ আতঙ্কে থাকবেন, একটু হাঁটলে বুকে ব্যথা হচ্ছে, কিছুই কাজ করতে পারছেন না, আপনার অস্বস্তি, আপনার বাড়ির লোকের অস্বস্তি, এবং সারাক্ষণ একটা হার্ট অ্যাটাক আসবে 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 এই ভয় নিতে বাঁচতে চাইবেন না। এর তুলনায় অপারেশনের রিস্ক মাত্র 2% 3%। আর যারা অপারেশন সাকসেসফুলি করিয়ে নেয়, এরম লোকজন আছে তার অপারেশনের পরে ম্যারাথন দৌড়ায়, পাইলটের কাজ করে, ডিপ সি ডাইভিং করে, সব নর্মাল কাজকর্ম করতে পারে। কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে আপনার ফিজিক্যাল ফিটনেস কেমন অপারেশনের আগে এবং অপারেশনের পরে কতটা আপনার রিকভারি করা যায়। বাট হার্ট সার্জারি বেশ সেফ, এটুকু আপনাকে আমি অবশ্যই বলতে পারি। বেশ, আচ্ছা, এই ধরুন মানে আপনি যেমন বললেন 3 ধরন বা 3 রকমের চিকিৎসা রয়েছে, কোনো ব্যক্তির ক্ষেত্রে তৃতীয়টি হলো অর্থাৎ অস্ত্রোপচার হলো তার, এবং তার পরবর্তীকালে তার জীবন ধারাটা ঠিক কিরকম হবে, তার লাইফস্টাইলটা ঠিক কিরকম হতে পারে মানে আফটার অপারেশন? দেখুন, অস্ত্রোপচারের আগে আপনার কন্ডিশন কিরকম এটা বুঝতে হবে। ভাবুন আপনি আপনার রোগ হয়েছে, আপনি জলদি দেখিয়ে ফেলেছেন, রোগ ধরা পড়েছে, আপনার হৃদয় এখনো অতটা ক্ষতি হয়নি, আপনার অপারেশন হলো, আপনি খুব জলদি রিকভার করে যাবেন। এবং করোনারি ডিজিজের জন্য যে সিবিজি করা হয়, যে বাইপাস সার্জারি যাকে বলা হয়, এরপরে দেখা গেছে কি যদি সুগার, প্রেশার এবং অন্য রিস্ক ফ্যাক্টরগুলো যদি ভালো করে কন্ট্রোল করতে পারেন, আপনার আয়ু একটা সাধারণ মানুষ, আপনার বয়সের সাধারণ মানুষের আয়ুর মতন হয়ে যায়। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বলছিলাম, আমি একটু জানার বিষয় আছে, ওই যে গ্যাসের ওষুধ খায় না, যে ডাক্তারবাবু
ডাক্তারবাবু আপনাকে নমস্কার। নমস্কার। ওই গ্যাসের ওষুধ খাওয়ার বিষয়ে যেটা বলছেন একটু আরেকবার শুনলে ভালো হতো ডিটেলটা। ওই যে গ্যাসের ওষুধ অনেকে অতিরিক্ত খায়, যেমন আমার মা খায় রেগুলারলি। বেশ, আপনি ওভার টেলিভিশন আপনি সমস্তটাই শুনতে পাবেন। আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেন বললাম, দেখুন গ্যাস মানে কি অ্যাসিডিটি, তাই না? এবার অ্যাসিডিটিতে ওষুধ আপনি খাচ্ছেন, আপনার ডায়েট কন্ট্রোল করছেন, ঠিক হয়ে যাওয়া উচিত, কিন্তু ঠিক হচ্ছে না। আপনার মনে হচ্ছে না বুকে আমার জ্বালা জ্বালা করছে, বুকে চাপ হচ্ছে, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু জ্বালাটা কিছুতেই যায় না, চাপটা কিছুতেই যাচ্ছে না, এটা কিন্তু হৃদয়রোগ হতে পারে। কেন যখন আপনার হৃদয়ের ধমনীগুলো ব্লক হয়, যখন আপনার করোনারি ডিজিজ হয়, হৃদয়তে যখন রক্ত পৌঁছায় না, সেই যে ব্যথাটা হয় সেটা অনেক সময় চাপ হিসেবে বা জ্বালা হিসেবে আসে। বুকের মাঝখানে সৃষ্টি হয়, ধীরে ধীরে বাঁ দিকে যায়, গলায় যায়, কোনো কোনো সময় পিছনে বা ডান দিকেও যেতে পারে। এটাকে সবসময় গ্যাস বলে ওষুধ লম্বা লম্বা খেয়ে যাওয়া কিন্তু ঠিক নয়। বাড়ির পাশে কোনো কার্ডিওলজিস্ট বা সার্জনকে অবশ্যই দেখান, সিটিভিএস সার্জনকে। ওরা আপনাকে সাহায্য করে দেবে ধরতে কি আপনার গ্যাস আছে না হৃদয়রোগ আছে। বেশ, যেই কথা হচ্ছিল, ঠিক আছে, আপনার সঙ্গে এ তো গেল অস্ত্রোপচারের দিক বা কি হচ্ছে কি না হচ্ছে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে ধরুন তার এখনো পর্যন্ত হৃদরোগের কোনো সম্ভাবনা নেই বা কোনো কিছু নেই, সেই ব্যক্তি তার হৃদরোগের ঝুঁকি কি করে কমাতে পারে? আমরা এটাকে দুভাগে ভাগ করব, এক কি যার পরিবারে হৃদরোগ আছে এবং দ্বিতীয় যার পরিবারে নেই। এবার যাদের পরিবারে আছে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে করোনারি ডিজিজ মানে আপনার হৃদয়ের ধমনী ব্লকেজ, এগুলো কিন্তু পরিবারে চলে। মানে যদি আপনার বাবা মার বা তার বাবা মার আপনার দাদুদের হয়ে থাকে তাহলে আপনার রিস্ক বেশি। স্পেশালি যারা ভারতবর্ষে, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া যেটাকে বলা হয়, এদের মধ্যে অনেক গবেষণা হয়েছে। জেনেটিক মেকআপ আমাদের এরম, আমাদের খাবার দাবার, আমাদের স্ট্রেস, আমাদের লাইফস্টাইল এরম কি আমাদের পপুলেশনে এই রোগটা বিদেশি পপুলেশন থেকে একটু বেশি। তো এটা কমানোর জন্য কি করবেন? সবথেকে প্রথম জিনিস হচ্ছে, যদি আপনার পরিবারে হৃদয়রোগ থেকে থাকে তাহলে আফটার দ্য এজ অফ 40, 40-এর পরে আপনার কিন্তু একটা অ্যানুয়াল হার্ট চেক আপ করা উচিত। অনেক সময় হৃদয়রোগ যদি আপনার ধরাও না পড়ে, কি আপনার সিমটম নেই, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু অ্যানুয়াল চেক আপের মধ্যে কিছু না কিছু ধরা পড়ে, রিস্ক ফ্যাক্টরগুলো ধরা পড়ে। এবং অনেক সময় সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি সামলে নেওয়া যায় ওষুধের মাধ্যমে বা খাওয়া দাওয়ার মাধ্যমে বা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, তাহলে কিন্তু হৃদয়রোগ থেকে বাঁচুয়া করা যায়। এবার ভাবুন আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই, তখন আমরা বলি যদি আপনি একবার 40 ইয়ার্স পৌঁছে গেছেন তারপরে আপনার কিন্তু হার্ট চেক আপ করানো উচিত। এবং যদি আপনি কোনো রিস্ক ফ্যাক্টর পাচ্ছেন, যেরকম আপনার সুগার বেরোলো বা প্রেশার বেরোলো বা কোলেস্ট্রল বেশি বেরোচ্ছে, তাহলে সেগুলোকে কিন্তু আর্লি কন্ট্রোল করা খুব জরুরি। কেন কি সময় থাকতে যদি এগুলো কন্ট্রোল করে নেন তাহলে কিন্তু হৃদয়রোগ থেকে বাঁচতে পারেন। আমাদের লাইফস্টাইল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানের আমাদের শেষ দর্শক উপস্থিত হয়েছে। নমস্কার। আচ্ছা, কোনো টেকনিক্যাল কারণবশত আমরা এই ফোনটিও নিতে পারলাম না। আজকের মতন আজকের এই অনুষ্ঠানের আমাদের ফোন লাইন এখানেই বন্ধ হচ্ছে। এর পরবর্তীকালে আমাদের স্ক্রিনে আরেকটি নাম্বার ভেসে যাচ্ছে, সেখানে আপনি যোগাযোগ করে ডক্টর সৌম্য গুহর সঙ্গেই কথা বলতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন, আমাদের মাধ্যমে আর কথা বলতে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যেই প্রশ্ন আপনার কাছে থাকছে, এই যে ধরুন এটা তো গেল হচ্ছে ঝুঁকি বা কিভাবে হচ্ছে, এরপরে একদমই একটা জিনিস জিজ্ঞাসা করছি। অনেকেই থাকে না, অনেককে অতিরিক্ত ওজন হয়ে যায় তার শরীরে, যা স্বাভাবিক থাকা দরকার একজন মানুষের উচ্চতা অনুযায়ী, তার থেকে হয়তো একটু বেশি বা অনেকটাই বেশি হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা ঠিক কতটা বাড়ছে? এটাকে ওবেসিটি বলা হয়। এবার ওবেসিটি আপনি কি করে বুঝবেন? একটা বডি মাস ইন্ডেক্স বলে একটা জিনিস হয়, আপনার ডাক্তার আপনাকে বা আপনার ডায়েটিশিয়ান বা যে কোনো জেনারেল ফিজিশিয়ান আপনাকে এটা ক্যালকুলেট করে বলে দেবেন কি আপনার এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, আপনি কিন্তু ওবিস মানে আপনার ওজন আপনার কদ হিসেবে অনেকটা বেশি। এবার প্রচুর রিসার্চ আছে, গবেষণা আছে, লিটারেচারে যেটা বলেছে ওবেসিটি আর হৃদরোগের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে। যদি আপনার ওবেসিটি আছে, ইউ আর অ্যাট 40% হায়ার রিস্ক, মানে 40% আপনার বেশি রিস্ক থাকবে হৃদরোগের জন্য, যেটা সাধারণ মানুষের তুলনায়। ওবেসিটি আমরা দেখেছি কি ওবেসিটি যদি কন্ট্রোল করা না হয়, আর স্পেশালি ওবেসিটি যখন ডায়াবেটিসে যুক্ত থাকে, কিন্তু ম্যাক্সিমাম যারা ওবিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস থাকে, দুটোর মধ্যে ডাইরেক্ট সম্পর্ক আছে, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার বা হার্ট অ্যাটাক আসার বা হৃদরোগের খুব তাড়াতাড়ি বেড়ে চলার চান্স অনেক বেশি থাকে। তাই জন্য অবশ্যই ওবেসিটিকে কন্ট্রোল করা উচিত।
আচ্ছা, এই সংক্রান্তই আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে আমার কাছে, আমার যে মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? মানসিক চাপ বা যেটাকে আমরা স্ট্রেস বলি বা অ্যাংজাইটি বলতে পারি, বা আজকালকার যেরকম যারা ইউবা তাদের সবার খুব চাকরিতে চাপ থাকে, মানে খুব আমাদের কি বলে স্ট্রেসফুল লাইফস্টাইল থাকে, ঘুম কম হয়, অফিসের চাপ থাকে, কাজের চাপ থাকে, আর আমাদের লাইফস্টাইল অনেক সেডেন্টারি হয়ে গেছে। সেডেন্টারি মানে চলাচল আমরা কম করি, এক জায়গায় বসে আমরা বেশি কাজ করি। তো দেখা গেছে কি সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনে আমাদের যেরকম জেনেটিক মেকআপ, এই ক্ষেত্রে এই যে তিনটি জিনিস আপনাকে বললাম এর হৃদরোগের সাথে ডাইরেক্ট কানেকশন আছে। অ্যাংজাইটি বাড়লে ক্যাটেকোলামিন বলে একটা হরমোন তৈরি হয় শরীরে, যেটা আমাদের রক্তনলীর জন্য, ধমনীর জন্য ভালো না। সেডেন্টারি লাইফস্টাইল, খারাপ ডায়েট, যেটা এই মানসিক চাপের সাথে থাকে, কি আমরা কাজ করতে করতে কিছু একটা জাঙ্ক ফুড খেয়ে নিলাম, ফাস্ট ফুড খেয়ে নিলাম, এগুলো সব কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল বিগড়ে দেয় এবং আমাদের ছোট ছোট ধমনী হৃদয়ের এগুলো ব্লকের সৃষ্টি করে। তো স্ট্রেসফুল লাইফের সাথে ডাইরেক্ট রিলেশনশিপ আছে। তো যদি কি আপনাকে বলা হয় কি ঝুঁকি কি করে কম করাবেন, লাইফের থেকে স্ট্রেস তো কমাতেই হবে, এবং এটা খুব পার্সোনালাইজ জিনিস, এর জন্য কাউন্সিলিং নিতে পারেন, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, কিন্তু স্ট্রেস হলে হৃদয় রোগের চান্স অবশ্যই বাড়বে। বেশ, এর পরবর্তীকালে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকছে যে হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাক কি আলাদা, এবং হলে কি? মানে আমরা অনেকেই এই দুটো টার্ম নিয়ে খুব কনফিউজড হয়ে যায় যে কোনটা হার্ট ফেলিয়ার আর কোনটা হার্ট অ্যাটাক। ঠিক আছে, আমরা দুটোকেই মানে ওই একই গোত্রে ফেলে দিই বা একই জায়গায় রেখে দিই, এরকম না। আমার যতদূর জানা দুটো এক নয় কখনোই। তো সেটাই আপনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে আমি জানবো। অবশ্যই হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার আলাদা। হার্ট ফেলিয়ার হচ্ছে একটা স্থিতি, এই স্থিতিতে আপনার হার্ট পাম্প করতে পারছে না, এটা আমরা রাইট হার্ট ফেলিয়ার বা লেফট হার্ট ফেলিয়ার দুভাগে ভাগ করে দিই, কারণ হার্টের আমাদের বাঁ দিক ডান দিক আছে। এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট বলতে পারেন, কিন্তু এই হার্ট ফেলিয়ারটা কি সৃষ্টি করেছে, অনেক কারণ হতে পারে। আপনার ধমনী ব্লকেজ হয়েছে, আপনার ভালভে প্রবলেম হয়েছে, বা হার্ট ইনফেকশনের জন্য হার্টের পাম্পিং কমে গেছে, অনেক কারণে শেষে গিয়ে হার্ট ফেলিয়ার হয়। কিন্তু হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার এক না। হার্ট অ্যাটাকে কি হচ্ছে, হট করে কোনো কারণে আপনার হৃদয়ে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গেছে। হট করে ভাবুন, আপনাকে যদি পুরোপুরি অক্সিজেন কেটে দেওয়া হয় তাহলে আপনার শরীরে যা সৃষ্টি হবে সেরকম হার্টের মধ্যে হচ্ছে। রক্ত না পাওয়ার কারণে হার্টের ওই জায়গাটা যে পাম্প করতে পারছে না, ওই জায়গায় রক্ত পাচ্ছে না বলে ওখানে যে সেল আছে, মায়োকার্ডিয়াল সেল যেগুলো বলা হয়, সেগুলো মরে যাচ্ছে। আর অনেক পরিমাণে একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ যদি মায়োকার্ডিয়াল সেল মরে যায়, তখন আপনার হার্ট অ্যাটাক সৃষ্টি হয়। এবং এই হার্ট অ্যাটাকের জন্য দুরকম হতে পারে। আপনার যদি মেজর হার্ট অ্যাটাক আসে তাহলে মৃত্যুর চান্স খুব হাই থাকে। আপনার যদি মাইনর হার্ট অ্যাটাক আসে তাহলে আপনি অবশ্যই সময় পাবেন হাসপাতাল পৌঁছাতে। আর আপনার যদি সাবক্রিটিক্যাল হার্ট অ্যাটাক আসে তাহলে আপনি হাসপাতালে পৌঁছাবেন, কিন্তু হ্যাঁ, আপনার শরীরের অবস্থা দুর্বল থাকবে এবং আপনার খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার হবে। হার্ট অ্যাটাক কি যে হার্ট ফেলিয়ার করবে এরম না। হার্ট অ্যাটাক যদি মেজর হয় বা হার্ট অ্যাটাকের জন্য যদি খুব বেশি পাম্পিং কমে যায়, অনেকটাই মাসেল আইদার মরে গেছে বা ঘুমিয়ে পড়েছে, হাইবারনেশনে চলে গেছে, তখন আপনার হার্ট ফেলিয়ার সৃষ্টি হবে। তো হার্ট ফেলিয়ার হচ্ছে একটা এন্ড পয়েন্ট। হার্ট অ্যাটাক হচ্ছে একটা অনেকগুলোর মধ্যে একটা রাস্তা, যেটা দিয়ে হার্ট ফেলিয়ারের দিকে হার্টটা পৌঁছায়। বেশ, আপনার কাছে আজকের এই অনুষ্ঠানের আমার শেষ প্রশ্ন রাখবো, হৃদরোগ কি অন্য কোনো মানে শরীরের যে অঙ্গ রয়েছে তাতে তার ক্ষতি করতে পারে? অবশ্যই করতে পারে, কারণ কি হৃদয় হচ্ছে আমাদের শরীরের মেন ইঞ্জিন। হৃদয় রক্তটাকে পাম্প করে বা সার্কুলেট করে। এবার যদি হৃদরোগ হয়, হৃদয় সার্কুলেট করতে পারছে না, তার মানে আপনার মাথার থেকে পা অবধি প্রত্যেকটা অর্গান কিন্তু যতটা রক্ত পাওয়া উচিত পাবে না। আপনার লিভার হতে পারে, কিডনি হতে পারে, পেট আঁত হতে পারে, ব্রেন হতে পারে, নিচের পা হতে পারে। এবং রক্ত না পাওয়ার কারণে এই প্রতিটা অঙ্গের মধ্যে তাদের নিজস্ব ইস্কিমিক প্রবলেম হতে পারে। রক্ত পাচ্ছে না বলে তাদেরও সেল ডেথ হবে, তাদের সেল ডেথ হলে ধীরে ধীরে অঙ্গগুলো খারাপ হওয়া শুরু করে। আমরা প্রচুর পেশেন্ট দেখি যারা সুগারের রোগী, হৃদয় রোগ আছে অনেক বছর ধরে, ঠিক ট্রিটমেন্ট নেয়নি, তাদের কিডনি রোগও ধরা পড়ে সুগারের জন্য। এবং একটা কার্ডিও রিনাল বলে একটা রোগ থাকে, যেখানে ব্লাড সাপ্লাই কমের জন্য কিডনিটা আরও ক্ষতি পায়। এবং এই সব রোগীদের পরবর্তীকালে রিকভারিও খুব এফেক্ট করে। বেশ, আমাদের যেহেতু সময় খুবই সীমিত এবং আমাদের এই অনুষ্ঠানে এই আলোচনা এখনই শেষ করতে হবে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার একটাই জিনিস আপনাদের বলার, দেখুন রোগটা এরম একটা জিনিস যেটা না এলেই আমাদের সবার ভালো, তাই না? তো এই যাতে হৃদয়রোগ না হয় এর জন্য সতর্কতা খুব খুব জরুরি।
আপনার যদি শরীর আপনাকে বলছে কি কিছু সমস্যা আছে, যেরকম আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে চাপ হচ্ছে বা যেটা যেটা কমন লোকেরা বলে গ্যাস হচ্ছে, এটা কিন্তু ইগনোর করবেন না। আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে দেখুন কিছু অসুবিধা আছে। আপনি যদি ডাক্তার দেখান, ডাক্তার অবশ্যই কিছু না কিছু ধরতে পারবে। এই সব রোগগুলো যদি জলদি ধরা যায় তাহলে খুব কম ট্রিটমেন্ট, কম খরচে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন। কেন কি হৃদয় হচ্ছে প্রচণ্ড শক্তিশালী অর্গান। হৃদয় তখনই আপনাকে সংকেত দেবে যখন হৃদয় নিজেই খুব কষ্ট পেয়েছে এবং হৃদয়ের অনেকটাই অংশ কিন্তু এই রোগের জন্য ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তো লেট করলে এর যে যাই অপারেশন হোক, যাই স্টেন্টিং হোক, যাই মেডিসিন হোক, আউটকাম অতটা ভালো হয় না। এই পদ্ধতিগুলো যদি সময় থাকতে আপনারা নিতে পারেন তাহলে দেখবেন খুব ভালো লাভ হবে। আপনি একদম সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারবেন। কিন্তু যদি আপনার হৃদয়ে একটা সার্টেন পার্সেন্টেজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরেও আপনার লাইফস্টাইল পুরোপুরি নর্মাল হয় না। ট্রিটমেন্ট কোনোদিন ভয় পাবেন না। ট্রিটমেন্ট আছে এই কারণে যাতে আপনাকে সুস্থ করা যায়। তো যদি কোনো ডাক্তার আপনাকে বলল কি আপনার অপারেশন দরকার, অস্ত্রোপচার দরকার, ওটা ভয় পেয়ে ওটা নিয়ে চিন্তা করে নিজের চিন্তা বাড়িয়ে সময় নষ্ট করে হৃদয়কে আরও কষ্ট দিয়ে পরে যখন অবস্থা অনেক খারাপ হয়ে গেল তখন আপনি চিন্তা করলেন না এবার আমি অস্ত্রোপচারের দিকে যাব, সেটা কিন্তু অতটা ভালো রেজাল্ট যাবে না যেটা আপনি যদি শুরুর দিকে আসতেন তখন করলে হতো। তো বি অ্যাওয়্যার অ্যান্ড বি সেফ, যেটা বলা হয় সতর্ক থাকবেন, সুরক্ষিত থাকবেন। হৃদয় রোগের প্রচুর ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে, সময় মতন নিলে আপনি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন। বেশ, আমাদের এই অনুষ্ঠানের সময়সীমা যেহেতু খুবই সীমিত তার জন্যই এই আলোচনা আমরা এখানেই শেষ করতে হয়েছে। আমরা চেষ্টা করলাম এমন কিছু প্রশ্ন যেই প্রশ্নগুলো আপনাদেরও প্রশ্ন হতে পারে বা কিছু প্রশ্ন হয়তো আমার নিজেরও প্রশ্ন। সেইভাবেই এবার আপনারা চাইলে কিন্তু ডক্টর সৌম্য গুহর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি ভেসে যাচ্ছে সেই নাম্বারটির মাধ্যমে। এবং তাছাড়াও তিনি বিএম বিড়লা হার্ট হসপিটালে তিনি এখন বর্তমানে প্র্যাকটিস করছেন, সেখানে গিয়েও আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের আজকের এই হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।